খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, তারল্য সংকট এবং সুশাসনের অভাবে ডুবতে বসেছে দেশের ডজন খানেক এর বেশি দুর্বল ব্যাংক। আন্তর্জাতিক মানদণ্ড দূরে থাক, দেশীয় স্ট্যান্ডার্ডও মেটাতে হিমশিম খাচ্ছে তারা। গেল কয়েক বছর ধরেই অর্থনীতিবিদরা তাগিদ দিয়ে আসছেন ব্যাংকের সংখ্যা কমাতে, এবং ক্ষমতাসীন আওয়ামী লীগেরও শেষ নির্বাচনী যে ইশতেহারটি ছিল সেখানে তারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে খাদের কিনারায় থাকা যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোকে টেনে তুলতেই একীভূতকরণের যে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন সমীকরণ দেখবার জন্য। আমাদের আজকের বিষয়, ব্যাংক একীভূতকরণ, টোটকা চিকিৎসায় কি সারবে ব্যাংকের রোগ। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাখাওয়াত সুমন, এবং আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির জ্যেষ্ঠ গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি তৌফিকুল ইসলাম খান, আমরা আসলে বেশ অনেকটা দিন ধরেই এই ব্যাংক একীভূতকরণ নিয়ে আলোচনা চলছে। আমরা যদি আজকে একটু শুরু থেকেই শুরু করি, মানে বাংলাদেশে তো প্রায় সব মিলিয়ে 61টি বাণিজ্যিক ব্যাংক, কিন্তু বাংলাদেশের যে আর্থিক কি বলবো যে চাহিদা, সেই অনুযায়ী এতগুলো ব্যাংকই বা কেন আমাদের দরকার হলো, আর এখন কেন আমরা একীভূতকরণের দিকে যাচ্ছি? দেখুন, ব্যাংকের সংখ্যা যদি আমরা চিন্তা করি তাহলে তো অন্যান্য অনেক দেশের সাথে তুলনা করলে আমাদের হয়তো ব্যাংকের সংখ্যা বেশি, এবং এটা নিয়ে দীর্ঘ সময় কথা হয়েছে। বড় বিষয় ছিল যে আমাদের প্রতিবেশী দেশগুলোর তুলনায় আমাদের ব্যাংকের সংখ্যা বেশি, এবং তারপরেও ধারাবাহিকভাবে কিন্তু বেশ, যদি আমি গত 1.5-2 দশকের কথা বলি, যে অনেকগুলো ব্যাংক, নতুন ব্যাংককে লাইসেন্স দেওয়া ছিল। যুক্তিটা যেটা দেওয়া হচ্ছিল সেটা হলো যে নীতি নির্ধারকদের পক্ষ থেকে, সেটা হলো যে তারা মনে করতেন যে অধিক সংখ্যক ব্যাংক যদি আসে, এখানে হয়তো আরো বেশি প্রতিযোগিতামূলক ভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে। কিন্তু সত্যিকার অর্থে ব্যাংকিং যে সেক্টরটা আছে, এটা আর 5টা যে আমাদের বাণিজ্যিক আমরা খাত বলি, সে তার থেকে ভিন্ন এই কারণ হলো যে সাধারণত দেখেন, আপনি যদি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান সাধারণভাবে দেন, সেটা একটা কাপড়ের দোকান হতে পারে, একটা জুতার ফ্যাক্টরি হতে পারে, তাহলে কিন্তু শুধুমাত্র আপনি আপনার মূলধন নিয়ে সেই ব্যবসার ভিতরে ঢোকেন, এবং তারপর আপনি হয়তো ব্যাংকের থেকে ঋণ করেন, সেটা আপনার ঋণ থাকে, সেটার এগেনস্টে আপনার যে সম্পদ আছে সেইটা কোলাটারাল হিসেবে থাকে। কিন্তু ব্যাংকের পার্থক্যটা হলো যে ব্যাংক কিন্তু গ্রাহকের অর্থ নিয়ে ব্যবসা করে, অর্থাৎ আমানত সংগ্রহ করে, এবং সেই আমানতকে আবার ঋণ হিসেবে দিয়ে তারা কিন্তু ব্যবসাটা করে। ফলে তাদের যেই মূলধন আছে, যেটাকে আমরা পেইড আপ ক্যাপিটাল বলি, তার তুলনায় কিন্তু আমাদের যেই ব্যাংকের মোট আর্থিক কার্যক্রম সেটা অনেক বড়। ফলে এই খাতের জন্য আপনার অন্যান্য যে কোনো খাতের চাইতে অনেক বেশি রেগুলেশনের দরকার হয়। অর্থাৎ এটা অনেকটা নিয়ন্ত্রণ শব্দটা হয়তো যথেষ্ট ভালো না, কন্ট্রোল হিসাবে বোঝাচ্ছি না, কিন্তু এটা রেগুলেশনের ভিতরে থাকতে হয়, এটা দেখভাল করতে হয়, এবং সেই দায়িত্বটাই বিশ্বব্যাপী দেশগুলোতে প্রত্যেকটি দেশে কেন্দ্রীয় ব্যাংক করে থাকেন। সুতরাং কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব সারা পৃথিবীতে অর্থনীতিতে অনেক বেশি অন্য যে কোনো রেগুলেটরি এজেন্সির তুলনায়। সেটা হলো যে এখানে যেহেতু গ্রাহকদের, সাধারণ জনগণের অর্থের, তাদের সঞ্চয়ের মাধ্যমে আসলে ব্যবসা পরিচালনা করা হয়, ঋণ দেওয়া হয়, ফলে এটার আদায়, এটার দেখভাল, এটার আমরা যেটাকে বলি যে আমানতকে সুরক্ষা দেওয়ার দায়িত্বটা অন্য যে কোনো ধরনের আমাদের খাত আছে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে সেই দিক থেকে আমার যখন ব্যাংকগুলোকে নতুন দেয়া হচ্ছে, তখন এটার চাহিদা, সেটা অপারেশন করতে পারবে কিনা, তারা ঠিক মতো এটাকে আমরা যেটাকে বলি কর্পোরেট গভর্নেন্স, এটাকে মেনটেন করছেন কিনা, সেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। জি তৌফিকুল ইসলাম খান, আপনি যেমনটি বলছিলেন যে উন্নত বিশ্বের কথা বলছিলেন, সেসব দেশে কেন্দ্রীয় ব্যাংকগুলো একটা মূল ভূমিকায় রাখে, এবং অন্যান্য দেশে এই যে ব্যাংক মার্জের যে বিষয়টি, সেটি তো আসলে অনেক আগে থেকেই ঘটে আসছে, এবং আমাদের দেশে এই নীতিমালাটি আসলে নতুন করে করা হলো। তো আমরা কি আসলে বলি যে আমরা আমাদের ডিজিটালাইজেশনের যুগ, আমরা উন্নত অর্থনীতির পথে হাঁটছি, এরকম একটা সময় আসলে এটা কতটুকু
বাস্তব বলে আপনার কাছে মনে হয়? যে আমরা কি আসলে অনেকটা পিছিয়ে আছি বলে কি মনে করেন? দেখুন, আমরা যখন বলি যে মার্জার একীভূতকরণের কথা বলছেন, মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন একসাথে আসে আরকি। অনেক সময় এটা টেক ওভার হয় এবং আমরা গবেষণা যারা করি তাদের পক্ষ থেকে, সিপিডির পক্ষ থেকে আমরা এই ধরনের একটা নীতির কথা বেশ কয়েক বছর ধরে আমরা বলছিলাম। এবং আপনি যদি বাংলাদেশের ব্যাংকিং খাতের যেই চ্যালেঞ্জের ইতিহাস দেখেন, তাহলে আপনি দেখবেন যে এটা প্রাথমিকভাবে কিন্তু সরকারি যে মালিকানাধীন যে ব্যাংকগুলো আছে, সেই মালিকানাধীন ব্যাংকগুলোর ভিতরে আমাদের সমস্যাগুলো বেশি ছিল। সেই অর্থে আমার ব্যক্তি খাতের যে ব্যাংকিং ব্যবস্থা আছে, তার ভেতরে খেলাপি ঋণের হার বলি বা এটা অনেক কম ছিল। তো আমরা তখন বলতাম যে সরকারের মালিকানাধীনের ভিতরে আছে, এখানে অনেক ধরনের সমস্যা আছে, এখানে পেশাদারিত্ব নাই, সুশাসনের অভাব আছে, কোনো কোনো ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে এবং এই ইতিহাস আমাদের ৩০-৪০ বছরের ইতিহাস ছিল। কিন্তু গত ১-১.৫-২ দশক ধরে যদি আমি বলি, তাহলে এখানে এই সমস্যাগুলো কিন্তু আমাদের ব্যক্তি খাতের যে মালিকানাধীন ব্যাংকগুলো আছে, যেটা ৮০ দশকে তারা যাত্রা শুরু করেছেন, সেইখানে এসে পৌঁছায়। তো এখন মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন খুবই স্বাভাবিক প্রক্রিয়া। একটা যেকোনো আধুনিক দেশে মার্জার অ্যাকুইজিশনের নীতিমালা থাকতে হবে এবং আমি যেটা বলছিলাম যে যেহেতু অন্য যেকোনো আপনার সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার হয়তো মার্জার অ্যাকুইজিশনের বিষয়গুলো অতখানি গুরুত্বপূর্ণ যদি নাও হয়, ব্যাংকিং খাতের জন্য অনেক গুরুত্বপূর্ণ একই কারণে। কারণ মূলত ব্যাংক জনগণের অর্থ নিয়ে ব্যবসা করেন। সুতরাং তাদের অর্থের সুরক্ষা কি হবে সেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়। সুতরাং যদি আমাকে বলেন যে মার্জার অ্যাকুইজিশনের নীতিমালা আসলে এইটা স্বাভাবিক কিনা, এটা অনেক আগেই আসা উচিত ছিল। এখন মার্জার অ্যাকুইজিশনকে আপনি ব্যাংকিং খাতের বর্তমান যে চ্যালেঞ্জগুলো আছে সেইটার ওষুধ হিসেবে কতখানি কার্যকর হবে সেই বিষয়টার ভিতরে বিতর্ক আছে বা আরো চিন্তার জায়গা আছে। ফলে নীতিমালা একটা জায়গায় আছে আর এইটা কিভাবে ব্যবহার হচ্ছে সেই বিষয়টা কিন্তু আবার গুরুত্বপূর্ণ। ফলে একটা থাকবে হলো মোর টেকনিক্যাল দিক, যেখানে নীতিমালার ভেতরে মার্জার অ্যাকুইজিশনের বিষয়গুলোকে, সব ধরনের বিষয়কে দেখা হয়েছে কিনা, এটা আধুনিক পর্যায়ে আসছে কিনা, আমার আইনের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ কিনা, এইটা একটা যেমন বিষয়। আর একটা বিষয়, এটাকে কেমন ভাবে ব্যবহার করা হচ্ছে এবং আমরা কি কারণে এটাকে পুশ করছি। কারণ স্বাভাবিকভাবে যদি আপনি আমাকে বলেন, তাহলে মার্জার অ্যাকুইজিশন হবে হলো আপনার যখন মালিক পক্ষ বা তারাই এটাকে স্বপ্রণোদিতভাবে করে। আমরা যেটা জানতে পারছি সেটা হলো অনেক ক্ষেত্রেই মার্জার অ্যাকুইজিশনটা নির্দেশক্রমে হওয়ার প্রক্রিয়ার ভিতরে আছে। এবং বাংলাদেশে আপনি যদি বলেন মার্জার অ্যাকুইজিশন ব্যাংকিং খাতে একদম নতুন, তা কিন্তু নয়। এর আগেও বিভিন্ন মালিকানা পরিবর্তন হয়েছে এবং এমনকি আপনি যদি আমি স্মরণ করি, তাহলে বিদেশি একটা ব্যাংকের, গ্রিনলেস ব্যাংকের কিন্তু যে স্টেকটা ছিল বাংলাদেশে, সেইটা কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অ্যাকুইজিশনের মাধ্যমে নিয়েছিল এর আগে এবং সেটা স্মুথলি হয়েছে। এটা নিয়ে তখন কোনো ধরনের বিতর্ক হয় নাই বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যেই প্রফিটেবিলিটি, এটার সাথে কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে নাই। তো এইটা হলো স্বাভাবিক প্রক্রিয়া ব্যাংকিং খাতের। আর এখন যেটা হচ্ছে, এটাকে ঠিক স্বাভাবিক বলা যাচ্ছে না, এটা একটু বিশেষ পরিস্থিতির ভিতরে আছে। ফলে যেই আলোচনা বা বিতর্ক বা যেই পর্যবেক্ষণ আমরা করছি বা যে বিশ্লেষণগুলো এখন করা দরকার, সেইগুলো এই কারণে বিশেষ চাহিদা রয়েছে এবং সেগুলোকে আমি মনে করি যে আরো গুরুত্বের সাথে চিন্তা ভাবনা করা উচিত। তৌফিকুল ইসলাম খান, সেক্ষেত্রে আপনি কি মনে মনে করছেন কিনা যে আসলে এটি কি একীভূতকরণ নাকি অধিগ্রহণ? যেহেতু অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকগুলোকে সবলের কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে, তো সেক্ষেত্রে তো আসলে এখানে আস্থার একটা বড় ব্যাপার রয়েছে। না, দেখেন, আমি আবারও বলি যে এটা একীভূতকরণও হতে পারে, এটা অধিগ্রহণও হতে পারে। আপনি যখন একটা এটা হবেই, আপনি যখন মার্জার অ্যাকুইজিশন হয়, অপেক্ষাকৃত যারা ছোট কোম্পানি থাকেন, আর একটা কোম্পানি সবসময় তো আর একদম ৫০-৫০-এ হয় না। এটার ভিতরে তো একটা পার্থক্য থাকে। তো একীভূতকরণ হলে সেটার মধ্যে যেটা হয় সেটা হলো যে পুরনো যারা মালিকরা থাকেন, তারা ওইটার ভিতরে একটা স্টেকে থাকেন। এখন ওটা কতখানি হবে না হবে সেটা নির্ভর করে ওই ব্যাংকের আর্থিক বা ওই প্রতিষ্ঠানের আর্থিক পরিস্থিতির উপরে এবং দুই পক্ষের নেগোসিয়েশনের ভিতরে।
সো সারা বিশ্বে এইটা কিন্তু একটা খুবই উন্নত পর্যায়ের বৈজ্ঞানিক বিষয়। ফলে এবং বাংলাদেশ এইটা হয়তো অনেক আমরা দেখতে পাই না, কিছু কিছু আমরা দেখেছি এর আগে। টেলিকম সেক্টরে আমরা ধরেন অ্যাকুইজিশন দেখেছি, মার্জারও দেখেছি। তো সেই মার্জার অ্যাকুইজিশনের ইতিহাস একদম বাংলাদেশে নেই বলা যাবে না, কিন্তু সারা পৃথিবীতে এটা খুবই উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিক বিষয় এবং এটা খুবই আমি বলবো যে যারা এটা কাজ করে, এটা একটা বড় পেশাদারি গ্রুপ আছে যারা এই বিষয়ে কাজ করেন এবং তারা হাইলি পেইড, এবং এটার কারণ রয়েছে, কারণ তাদের যে অ্যাসেসমেন্ট গুলো হয় তার উপরে নির্ভর করে একটা কোম্পানির ভবিষ্যৎ। তো এখন সেটার জন্য তার যেই অ্যাসেটের পরিস্থিতি, তার যেই রেভিনিউ পরিস্থিতি, তার মার্কেট রেকগনিশন কেমন আছে, সুনাম কেমন আছে, সেগুলো কিন্তু খুব বড়ভাবে এটার বিশ্লেষণ হয় এবং সেই অনুযায়ী কিন্তু আসলে লেনদেনটা বা চুক্তিগুলো হয়। এবং আপনি সারা পৃথিবীতে দেখবেন যে এটা অনেক রকম হয়েছে। আমি তো ফেমাস গুলো বলে, যেমন হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে, আপনার ইউটিউব এক সময় গুগল কিনে নিয়েছে, তো এগুলো তো প্রতিনিয়ত হচ্ছে। সমস্যা হলো যে আমরা আলোচনা করছি যে কতগুলো বিপদে পড়ার কোম্পানি তারা বিক্রি করে দিচ্ছে, এবং সমস্যাটা হলো যে এই কোম্পানিগুলোর আর্থিক পরিস্থিতি কি, এইটার সত্যিকারের চিত্র আমাদের কাছে আসলে আছে কিনা, এইটা হলো দ্বিতীয় প্রশ্ন। এবং যারা এটা নিবেন তারা আবার এইটা নেয়ার ফলে আবার বিপদের মধ্যে পড়ে যাবেন কিনা, তো সেইটা হলো বড় বড় প্রশ্নের ব্যাপার। যে আপনি একটা নিতে পারেন যে আপনার ব্যবসা চালাতে পারছেন না, বা ধরেন ব্যাংকিং খাতেও কি হচ্ছে, আপনার খেলাপি ঋণ অনেক আছে, যারা নিবেন ধরেন আমি একটা ভালো ব্যাংকের আমি মালিক বা পরিচালনা পরিষদ, আমরা চিন্তা করলাম যে একটা নেব, আমার চিন্তা করতে হবে যেই ডিফল্ট লোনটা আছে, হতেই পারে না যেই এটা নির্ভর করবে কিসের উপর, যে ডিফল্ট লোনটা তার আছে তার তো অ্যাসেটের তুলনায় ধরেন পেইড আপ ক্যাপিটাল আর কত ছিল, 300 কোটি টাকা 400 কোটি টাকা হবে, কিন্তু খেলাপি ঋণগুলো তো হাজার হাজার কোটি টাকা, 20,000 30,000 40,000 কোটি টাকা। তো এখন তারা মনে করেন কিনা যে এই খেলাপি ঋণকে আমি তুলে আনতে পারবো, তাই না? কারণ তার অ্যাসেট দিয়ে তো ওই লসটা উনি সেভ করতে পারবেন না। তো এইটা নির্ভর করছে হলো যে আসলে তার একটা হলো তার গভর্নেন্স ক্যাপাসিটি আছে, সে হয়তো বেটার ম্যানেজ করে, সে আদায় করতে পারবে, এইটার তো একটা ব্যাপার আছে। কিন্তু যদি ইচ্ছাকৃত খেলাপি হয়, যদি আপনার এটা সুশাসনের অভাব হয়, ওই কোম্পানির কিছুই নাই এরকম কোম্পানিকে আমরা দেখেছি যে ঋণ দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভ করা হয়েছে, এবং যে ব্যাংকগুলো বিপদের ভিতরে আছেন বা যারা এখন একীভূতর ভিতরে আলোচনায় আসছেন, সেখানে এই ধরনের অভিযোগ প্রচুর। তো এখন ভালো ব্যাংকের পরিষদও কি সেই অ্যাসেট রিকভারি করতে হবে যেটার প্রাথমিক ভ্যালুয়েশনই ওয়াজ রং? তো সেইটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হলো যে এইটা সার্বিকভাবে একটা সিগন্যাল ব্যাংকিং সেক্টরের রিকভারির জন্য হয়তো সরকার দিতে যাচ্ছেন, কিন্তু অন্যান্য যে গভর্নেন্সের জায়গাগুলো রয়েছে এবং এক ধরনের যে মানে এটার জন্য যে জিরো টলারেন্সের দরকার, পেশাদারিত্বের দরকার, সুশাসনের দরকার, সেইটা সরকার পক্ষ থেকে এবং কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে, কারণ কেন্দ্রীয় ব্যাংক কিন্তু আসলে একটা স্বাধীন প্রতিষ্ঠান হওয়ার কথা প্রত্যেকটি দেশেই। তো তিনি স্বাধীনভাবে এবং সরকারের পক্ষ থেকেও এই ধরনের বিষয়গুলোতে অনেক বেশি মনোযোগ থাকবে কিনা, রাজনৈতিক সদিচ্ছা থাকবে কিনা, পেশাদারিত্ব থাকবে কিনা এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতি থাকবে কিনা, এই বিষয়গুলোর উপরে নির্ভর করছে যে কেউ যদি নেয়ও সেইটা তারা তাদের জন্য ভালো হবে কিনা এবং টার্মস অ্যান্ড কন্ডিশনসটা কেমন থাকবে। এবং এই সার্বিক পরিস্থিতিতে একটা পক্ষ আছেন হলো আমানতকারী, যারা টাকা জমা দিয়েছেন, যাদের টাকা এখন ঋণের মাধ্যমে গিয়ে আর ফেরত আনা যাচ্ছে না, সেইটার সুরক্ষা কতখানি হবে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে নিশ্চয়ই ওইটার আমি মনে করি যে কিছুটা ছোট অংশ যারা এটার ভিতরে ঢুকবেন, সেখানে অনেকগুলো লোক কাজ করেন, তাদের পরিস্থিতি হবে। এখন সেইটা হবে মার্জার অ্যাকুইজিশন হলে কিছু হয়তো ছাঁটাই হয়, এটা তারা হয়তো স্ট্রিমলাইন করবে, তাদের স্ট্রেংথকে যখন এক করে তখন সেইটাকে নতুনভাবে এটা পরিচালনার ভিতরে আসে। কিন্তু আমানতকারীদের অর্থগুলোর পরিস্থিতি কি হবে সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা থাকা দরকার, কারণ এটা একজন দুজন পাঁচজন মানুষের কথা তো বলছি না, আমরা বলছি প্রায় কোটি কোটি মানুষের কথা। এবং আমরা কিন্তু 1 2 5 টাকা 1 লক্ষ 2 কোটি 5 কোটি 100 কোটি টাকার কথাও বলছি না, আমরা কিন্তু হাজার হাজার কোটি টাকার কথা বলছি। সুতরাং এই বিষয়গুলো
স্পষ্ট চিত্র যেহেতু আসছে না, এবং যতক্ষণ এই চিত্রগুলো আসবে না ততক্ষণ কিন্তু আপনার মানুষের মধ্যে একটা শঙ্কা থাকবে, এবং এই ধরনের কাজ কতখানি কার্যকর হবে সেইটা নিয়েও একটা শঙ্কা থেকে যাবে। এখন পরিস্থিতি কি হচ্ছে? পরিস্থিতি হলো যে অনেকে ভয়ে তখন এখনো যতটুকু আমানত তাদেরকারীরা তাদের ব্যাংকগুলোয় রেখেছেন, তারা মনে করবেন যে এই ব্যাংক তো একীভূত হয়ে যাচ্ছে, আমি এখান থেকে তুলে ফেলতে হবে কিনা। সেইটা কিন্তু এই ব্যাংকের আর্থিক পরিস্থিতি আরো খারাপ করবে। সুতরাং এই কনফিডেন্স বিল্ডিং এর একটা বড় প্রয়োজনও, এটাকে যদি সাকসেসফুলি আপনি এক্সিকিউট করতে চান তাহলেও আপনাকে এটার নিশ্চয়তা করতে হবে, এবং কনফিডেন্স বিল্ডিং এবং ট্রান্সপারেন্সি এই দুটো বিষয় আমার মনে হয় খুব বড়ভাবে এই মানে বিষয়টিকে সফল করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তৌফিক ভাই, ইতিমধ্যেই তো চলতি মাসেরই 4 তারিখে বাংলাদেশ ব্যাংক নীতিমালা তারা কি বলে প্রকাশ করেছে, এবং তার আগেই আমরা দেখেছি যে পদ্মা ব্যাংক এবং এক্সিম ব্যাংক তারা আসলে চুক্তি করেছে এবং বাংলাদেশ ব্যাংক সেটি অনুমোদনও দিয়েছে। তো সবকিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়, এই যে আমরা যদি মার্জার প্রসেসে যাই সেক্ষেত্রে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা হবে তো? না, আমি এটাই বোধহয় বলার চেষ্টা করছি। সেটা হলো যে মার্জার করতে হলে সাকসেসফুলি, হ্যাঁ, আপনি তো একটা হতে পারেন যে আপনি হুকুম দিয়ে মার্জার করাই দিতে পারেন। আর যদি সাকসেসফুলি আপনি করাতে চান এবং অন্য ব্যাংকগুলোর পরিস্থিতিকে আপনি আরো শক্তিশালী করতে চান এবং রিকভারি করতে চান, আমানতের যদি আপনি একটা সুরক্ষা দিতে চান, আমি বলবো যে উল্টোটা জরুরি। ব্যাংক খাতের সুশাসন জরুরি এই মার্জারগুলোকে আপনার সাকসেসফুল। সো মার্জার করার মাধ্যমে সুশাসন আসবে এটা আমি মনে করি না। আমি মনে করি যে সুশাসন আনাটা খুব জরুরি এই মার্জার বা অ্যাকুইজিশনের প্রসেসটাকে সাকসেসফুল করতে। সো ইটস এ প্রিরিকুইজিট, একটা শর্ত যে সুশাসন প্রতিষ্ঠা করাটা প্রয়োজন এই প্রক্রিয়াকে সফল করতে। জি, একই সাথে বাংলাদেশ ব্যাংকও যে কথাটি বলছে, আমি যদি একটু দর্শকদেরকে জানাই যে মোটা দাগে দুটি উদ্দেশ্য নিয়ে একীভূতকরণের কথা বলছে বাংলাদেশ ব্যাংক। একটি হচ্ছে যে সম্প্রতি বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে তা কেন্দ্রীয় ব্যাংক বলছে যে 2026 সালে বাংলাদেশ একটি উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। ফলে উন্নয়নশীল অর্থনীতিতে কার্যকর ব্যাংকিং সেবা প্রদানের জন্য দেশে অধিক ক্ষমতা সম্পন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন হবে, যাতে করে অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগের ক্ষেত্রে কোনরূপ বাধা সৃষ্টির না হয়। আর আরেকটি উদ্দেশ্যের কথা বলা হচ্ছে যে অপেক্ষাকৃত দুর্বল ব্যাংকের বিদ্যমান সমস্যার সমাধান এবং একই সঙ্গে অপেক্ষাকৃত সবল ব্যাংকের কার্যক্রম উন্নয়নের মাধ্যমে আর্থিক খাতকে শক্তিশালী করা, যাতে করে জনস্বার্থে একীভূত ব্যাংক কোম্পানি অধিকতর সেবা প্রদান করতে পারে। বিজ্ঞপ্তিতে আরো যে কথাটি বলা হচ্ছে যে একীভূতকরণের প্রক্রিয়াধীন ব্যাংকগুলোতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জমাকৃত আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে। একীভূতকরণের কাজ সম্পন্ন হওয়ার পরও স্ব ব্যাংকের হিসাবধারীদের বর্তমান হিসাবও চলমান থাকবে। এই কথাটি বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে বলেছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে যারা আমানতকারী রয়েছে তারা আসলে ব্যাংকের উপরে আস্থা রাখতে পারছে না। শুধুমাত্র যদি বলি আমরা যে ঈদের সময়টাতে আমরা দেখেছি যে অনেক বেশি পরিমাণের অর্থ আমানতকারীরা তুলে নিচ্ছেন। তো সেক্ষেত্রে যে আস্থার জায়গাটা নিয়ে আসলে আপনি কি বলবেন? না, আস্থার জায়গাটা হলো যে এটা তো সত্যি ওনারা স্টেটমেন্টটা দিয়েছেন, স্টেটমেন্টে তো এটা ওনারা সুরক্ষার কথা বলেছেন, কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হলো যে এর অনেক ক্ষেত্রেই নীতি নির্ধারণের এর আগের যে বিভিন্ন ধরনের মানে আশ্বাস দেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়নের চিত্র যেহেতু দেখা যায়নি, এইটায় আস্থাটা পুরোপুরি কাজ করাটা মুশকিল। সো কারণ ব্যাংকিং খাতের সুশাসন নিয়ে এর আগে তো অনেক প্রশ্ন করা হয়েছে, সেক্ষেত্রে অনেক ধরনের আমি বলবো যে ডিনায়ালও ছিল, কিছুটা যে ধরনের স্বীকার করা হয়েছে, তারপরে যতখানি পরিস্থিতি ঘুরিয়ে আনা হবে বা ভালো করা হবে সেইটার ব্যাপারে কার্যকর হওয়াটা খুব বেশি সফল হয় না, এটা তো সত্যি কথা। এখন ফলে একটা শুধুমাত্র স্টেটমেন্ট একটা দিয়ে এইটাকে আসলে পুরোপুরি আস্থা আনাটা কঠিন। সুতরাং এই জন্য আমি বলছি যে যেই প্রক্রিয়াটা চালু হয়েছে সেই প্রক্রিয়াটার ভেতরে যদি আপনি স্বচ্ছতা এবং জবাবদিহিতা রাখতে পারেন, এখানে যদি ওপেননেস থাকে এবং গ্রাহক এবং শেয়ার হোল্ডাররা যদি
বুঝতে পারেন, কারণ এখানে অনেকগুলো পাবলিক লিমিটেড ইয়ে আছে, কোম্পানিও আছে। সো তাদের শেয়ার হোল্ডার এবং যে গ্রাহকরা আছেন তারা যদি এটাতে কনফিডেন্সের ভিতরে থাকেন যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং এইটা বরং একীভূত হলে আমার সুরক্ষাটা বেশি আসবে বা আমার বিজনেসটা আরো বাড়বে, অনলি দেন কনফিডেন্স উইল গ্রো। হ্যাঁ, তো ধরেন সেই প্রক্রিয়ার ভেতরে এই কারণে শুধুমাত্র একটা ফ্ল্যাট স্টেটমেন্টের চাইতে প্রক্রিয়াগুলোর বিস্তারিত আলোচনাটা জরুরি এবং এটা ধারাবাহিকভাবেই করতে হবে, কারণ এই ধরনের প্রক্রিয়াগুলো সময় সাপেক্ষ। এখানে আমি বলবো যে এটাকে সময় নিয়েই করা উচিত, কারণ এখানে কাগজপত্র দেখবার বিষয় আছে। সত্যিকার অর্থেই ব্যাংকিং খাতের যে চিত্র স্বাভাবিকভাবে তারা রিপোর্ট করেন, অনেক ক্ষেত্রেই আমাদের আশঙ্কা হলো পরিস্থিতি আরো খারাপ এবং সেই বিষয়গুলোতে যারা এটাকে টেক ওভার করছেন বা মার্জার করছেন তাদের সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এটা বিশ্লেষণের সুযোগ দেওয়াটা জরুরি। জি, তৌফিকুল ইসলাম খান, আমাদের সাথে অনেক দর্শক যুক্ত আছেন এবং তারাও আসলে তাদের মনেও অনেক প্রশ্ন রয়েছে, তারাও আমাদেরকে প্রশ্ন করছেন। আমাদের এই যে অনুষ্ঠানটি সেটি ফেসবুক এবং ইউটিউবে লাইভ সম্প্রচার হচ্ছে, সেখানে প্রশ্ন করেছেন বেশ কয়েকজন। আনোয়ার হোসেন প্রশ্ন করেছেন, ফাহমিদা আক্তার প্রশ্ন করেছেন, সাজ্জাদ শেখ বলছেন যে রেমিটেন্সের সঠিক প্রয়োগ নিয়ে কিছু বলবেন, এবং একই সাথে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। মার্জিং এর পর কর্মী ব্যবস্থাপনা এবং স্ট্রাকচার কতটুকু বদলাবে, এটা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করে ফেলেছি ইতোমধ্যেই, এবং ব্যাংক ডাকাতি কি দুর্নীতির সাথে জড়িত, এই ধরনের কিছু প্রশ্ন এখানে রয়েছে। রেমিটেন্সের প্রয়োগের প্রশ্নটা আমি পুরোপুরি বুঝতে পারিনি। শুনুন ভাই, আপনি যদি আরেকটু মানে উনি কি আর কিছু বলেছেন? প্রয়োগ বলতে তো জি, উনি রেমিটেন্সের সঠিক প্রয়োগ নিয়ে কিছু বলবেন বলে জানতে চেয়েছেন। রেমিটেন্স যে প্রসেসটা আমরা আসলে উনি কি আমাদেরকে বাংলাদেশ ব্যাংকের যে আমরা রিজার্ভের কথা বলি, সেই রিজার্ভ প্রসেসে রেমিটেন্স যে আমাদের আসছে এবং এই যে রেমিটেন্স যে সঠিক বা সঠিক চ্যানেলে আসছে না, আমরা পাচ্ছি না, এই বিষয়টি নিয়ে হয়তোবা উনি আমাদেরকে প্রশ্ন করে থাকতে পারেন। আচ্ছা, সেইটা সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে এই যে রেমিটেন্সের জন্য যে সরকার যে প্রণোদনার ব্যবস্থাটা করেছে, তারপরেও তো আসলে আমরা ঠিক হুন্ডির মাধ্যম দিয়ে টাকা চলে আসছে, আমরা রেমিটেন্স কিন্তু সেইভাবে বাড়াতে পারছি না। বড় একটা কারণ হলো, দেখেন আমি অন্যভাবে বলি, সেটা হলো যে আপনার হুন্ডির মাধ্যমে সবসময়ই আমাদের অর্থ একসময় আসতো। এটা একটা মানে বড় কারণ ছিল হলো যে প্রাতিষ্ঠানিক ব্যাংকিং খাত আমাদের যে তৃণমূল পর্যায় পর্যন্ত এটা পৌঁছায়নি। তো অনেকেই ব্যাংকে যাওয়া, তাদের ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। আমাদের যারা রেমিটেন্স পাঠান তারা তো অনেক প্রত্যন্ত অঞ্চল থেকেও যান, সুতরাং সেইটা অনেক ক্ষেত্রে কঠিন ছিল, তাদের কাছে ওটা সহজ মনে হতো। এখন ব্যাংকিং খাতের যত উন্নতি হয়েছে, আমরা যত অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি এবং এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো রেমিটেন্স পাঠাতে পারে, এটা কিন্তু আপনার পরিবর্তন হওয়াটা কথা ছিল। এখন হচ্ছে না কেন? একটা বড় চ্যালেঞ্জ আমাদের রয়ে যাচ্ছে, সেটা হলো যে হুন্ডির বাজারকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, বা এটাকে আসলে আমাদের সুশাসনের ভিতরে আনা যাচ্ছে না। এবং হুন্ডির বাজারের ক্ষেত্রে অনেকেই বলেন যে আমরা পাঠানোর সময় দেখেন নীতি নির্ধারণ পর্যায় থেকে যে আলোচনা আসছে, সেটা হলো বাইরে থেকে যখন পাঠাচ্ছেন শ্রমিকদেরকে উদ্বুদ্ধ করতে হবে, সেখানে বলতে হবে, ওখানে ফ্যাসিলিটি বাড়াইতে হবে। দিস ইজ ওয়ান সাইড, একটা অংশ হলো এইটা। বাংলাদেশের ভিতরে যেই অংশটা, সেই অংশটা নিয়ে কিন্তু আলোচনা খুব একটা হয় না। কারণ হুন্ডি যেভাবে কাজ করে সেটা হলো যে আপনি যখন বাইরে অর্থ পাঠাবেন, মানে বাইরে থেকে অর্থ পাঠাবেন, তখন এখান থেকেও তো অর্থ বাইরে যেতে হবে। এবং আপনি আসলে তার অর্থ হলো যে আপনি এখান থেকে টাকাটা দিয়ে দিবেন এবং আমার একটা বিজনেসের জন্য ওইখানে হয়তো আমার সৌদি রিয়েল আমি কালেক্ট করে নিচ্ছি, বা দিনার কালেক্ট করে নিচ্ছি, হ্যাঁ, বা রিঙ্গিত কালেক্ট করে নিচ্ছি, এবং আমার যেটা বাইরে টাকা পাঠানোর দরকার সেইটা ওই মাধ্যম থেকে আমার অর্থটা চলে যাবে। এখন এইটার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা হলো যে আমরা
দেশের ভেতরে এই যে যারা অর্থ এইটার সাথে হুন্ডির সাথে যুক্ত আছে, তার মানে একটা বড় চাহিদা আছে যে বাইরে অর্থ পাঠানো। সেইটা সবসময় বৈধ আয়ের হয় না, এটা একটা বড় অংশ অবৈধ আয়ের হয়। এটা আছে হলো যে কিছু আছে ঘুষ দুর্নীতির সাথে, আর কিছু আছে আপনার বিভিন্ন ধরনের স্মাগলিং এবং অন্যান্য যেই ধরনের ব্যবসাগুলো অবৈধ ব্যবসা থাকে সেইটার লেনদেন হয়। তো এই জায়গাটাই তো আপনার কন্ট্রোলের একটা দরকার আছে। তো আমার দেশের ভিতরে তো এজেন্ট আছে। আপনি যদি বলেন যে এই হুন্ডির বিষয় নিয়ে আমরা অনেকদিন ধরে আলোচনা করছি, আমাদের আপনার অ্যান্টি মানি লন্ডারিং এর কিন্তু আমার একটা কৌশলপত্র ছিল এবং সেখানে একটা বিরাট কর্মপরিকল্পনা দেওয়া হয়েছে। তো সেইগুলোর বাস্তবায়নও অনেক কম এবং সত্যিকার অর্থে এই যে আমরা রিজার্ভের চাপে পড়েছি এবং রেমিটেন্স বাড়ালে এটার কিছুটা প্রশমন হতে পারে, এই আলোচনা অনেকদিন ধরে আছে। কিন্তু আপনি গত 2 বছরে আপনি বলেন যে আমাদের হুন্ডিকে আটকানোর জন্য বড় আকারে আইনি পদক্ষেপ কিন্তু সেইভাবে আমরা দেখি নাই। সুতরাং একটা প্রাতিষ্ঠানিক পদক্ষেপ এবং একটা উচ্চ পর্যায়ের এই ব্যাপারে কিন্তু মনোযোগের খুব জরুরি দরকার রয়েছে। এবং সেই দিক থেকে আমার যদি আমি হুন্ডিকে আটকাতে না পারি, তাহলে আমি যতই চেষ্টা করি না কেন, আমার যে মার্কেটের রেটের সাথে আমার যেই অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিকভাবে ব্যাংকগুলো যেই রেটটা দিচ্ছে এটার মধ্যে একটা পার্থক্য থেকে যাচ্ছে। এবং বাংলাদেশ ব্যাংকও এখন পর্যন্ত কিন্তু বাজার ব্যবস্থার ভিতরে আমাদের বিনিময় হারটা ছাড়েনি। ফলে এখানে এই দুই তিনটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রণোদনার বিষয় কি দেখেন, প্রণোদনা কখন দিতে হয়? যখন আপনি দেখবেন যে আমার মার্কেট রেটের থেকে আসলে আমার যে রেটটা আমি পাচ্ছি ব্যাংকের মাধ্যমে সেটা কম, তা আমি আরো 2 টাকা বেশি পেলে সেটার কাছাকাছি যায়। তো এখন আপনার মার্কেট রেটের কাছে যদি আমি অ্যালাইন করি, এটা আমার দরকার হতো না। এখন কি হচ্ছে, যারা আমাদের রেমিটেন্স পাঠাচ্ছেন তাদেরকে আমরা সাবসিডি দিতে হচ্ছে আমার যারা ট্যাক্স পেয়ার আছে, তাই তো? তাদের সেই অর্থটা তো আমার ট্যাক্স পেয়ারের অর্থ, যেটাকে আমি অন্য জায়গায় ব্যবহার করতে পারতাম। তো বাজার ব্যবস্থার উপরেও ছেড়ে দিলাম না, হুন্ডিকেও আটকানোর চেষ্টা করলাম না, সেইটার জরিমানাই তো আসলে এই সাবসিডি। সো সেই বিষয়গুলো কিন্তু, সেই সাবসিডিটা আমি আরো গরিব মানুষকে দিতে পারতাম আমার ভাতা বাড়ানোর মাধ্যমে। সেইটার দিলে হয়তো আমি আমার যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে এখন অনেক দাম, সেখানে কিছু কর ছাড় দেওয়ার প্রক্রিয়ার ভিতরে যেতে পারতাম। তো সেই জায়গাটাতে আমার মনে হয় যে এখনো আমাদের একটু চিন্তা করার দরকার আছে যে আমরা সুশাসন বাড়িয়ে আমরা অর্থনৈতিক বোঝা কমাতে পারি কিনা।